বলছি আপনারা সতর্ক হন। আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না, আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন। আমরা যখন গরম বক্তব্যে ভারতের চিকেন নেক দখলের দিবার স্বপ্ন দেখছি, তখন আমাদের চিকেন নেকের ঘাড় মটকে দেওয়ার সব পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে ভারত। এরই মধ্যে ফেনী থেকে শুরু করে পুরো পার্বত্য অঞ্চল দখলের প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছে। ওইরকম একটা ফুটকে আমাদের এখানকার একটা জেলার মতো দেশ, আমরা ওদের উপর নির্ভরশীল। ঘটনা যে শুধু হুমকি পর্যন্ত আটকে আছে তা নয়, বরং পুরো পার্বত্য অঞ্চল এখন খাতা কলমে বাংলাদেশের বাস্তবে। পাহাড়ের কোনো নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। এর কিছুটা ভারত নিয়ন্ত্রিত সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এবং জেএসএস এর নিয়ন্ত্রণে, বাকিটা আরাকান আর্মির আর বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে ভাড়াটে হিসেবে বসবাস করছে। রাম মন্দির কতটুকু হবে, কত ইঞ্চি হবে, সেটা ঠিক করবে দেশের হিন্দুরা। তোরা ঠিক করার কি রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না? তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাইতে যাস না, তোরা প্রয়োজন পথে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এই বাংলাদেশের রাম মন্দির প্রতিষ্ঠা কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশ এমন কোনো শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। সম্প্রতি রংপুরকে কেন্দ্র করে ভারতীয় ষড়যন্ত্রের ভয়ঙ্কর রূপ পিনাকি ভট্টাচার্যের বিশ্লেষণের মধ্য দিয়ে দেশবাসী দেখেছে। একদিকে রংপুর, অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম। বাংলাদেশের দুই চিকেন নেক ঘিরে কতটা জ্বলন্ত আগ্নেয়গিরির উপরে আমরা বসবাস করছি, সেই অনুসন্ধানের শুরুতেই বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নির্মম নিষ্ঠুর এক অমানবিক দৃশ্য দেখে আসি চলুন। আসসালামু আলাইকুম দর্শক। রংপুর এবং চট্টগ্রাম দখল করার জন্য গভীর ষড়যন্ত্র চালাচ্ছে ভারত। আমরা এই ভিডিওর কিছু অংশ কিন্তু ইতিমধ্যে দেখেছি। জনাব ইলিয়াস হোসেন ভাইয়ের খুবই চমৎকার একটি ভিডিও দেখছিলাম। তো আবারও সেই ভিডিওতে ফিরে যাব। তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার সামনে রয়েছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো দর্শক, সামনে আরও চাঞ্চল্যকর তথ্য রয়েছে। দেরি না করে চলুন মূল ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। আরাকান ছিল স্বাধীন রাজ্য, যেখানে মূলত মুসলিম ও মগ, চাকমা সহ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস ছিল। শাসন ক্ষমতায় মুসলমানেরা থাকলেও মগ সহ অন্য সংখ্যালঘুদের সাথে সম্প্রীতির সম্পর্ক ছিল সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা মুসলমানদের। 1785 সালে বার্মিজ রাজা বদাপায় আরাকান আক্রমণ করলে কিছু মুসলমান আরাকানে থেকে যায়, আর বাকি মুসলমানেরা চাকমা এবং মগদের সাথে মিলে নাফ নদী পার হয়ে চট্টগ্রামে এসে বসবাস শুরু করে। সেই থেকেই চাকমা এবং মগেরাও পার্বত্য চট্টগ্রামে বসবাস করছে, যে কারণে নাফ নদীর ওপার আর এপারের মানুষের মধ্যে ধর্ম, ভাষা এবং বর্ণের মিল রয়েছে। ভাষা এবং বর্ণের মিল থাকার কারণে আরাকানে থেকে যাওয়া রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশি বলতে শুরু করে মিয়ানমারের স্বৈর শাসকেরা। 1785 থেকে 1947 পর্যন্ত বৈষম্য থাকলেও রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা চালানো হয়নি। কিন্তু 1947-এর পর থেকে শুরু হয় নৃশংসতম হত্যাযজ্ঞ। থেমে থেমে চলায় হত্যাযজ্ঞে এ পর্যন্ত 43,000 রোহিঙ্গা মুসলমানকে হত্যা করা হয়েছে। ঘরের কোনায় মুসলমানদের উপর বর্বরতম এমন হত্যাযজ্ঞ চললেও মুসলমান হয়ে আমরাও সবসময় উদাসীনতার পরিচয় দিয়েছি। রোহিঙ্গাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি বারবার। কিন্তু আমরা কি জানি 1947-এর পর থেকে রোহিঙ্গাদের উপর কেন এমন অমানবিক নির্যাতন নেমে এসেছে? ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে যাবার ঠিক আগ মুহূর্তে রোহিঙ্গা নেতারা আরাকানকে তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের সাথে যুক্ত করবার চেষ্টা করেছিল। আরাকানকে পাকিস্তানের সাথে যুক্ত করতে মোহাম্মদ আলী জিন্নাহর সাথে বেশ কয়েকবার দেন দরবার করা হয় রোহিঙ্গা নেতাদের পক্ষ থেকে। কিন্তু শেষ মুহূর্তে অং সান সুচির বাবা অং সান ব্রিটিশদেরকে ম্যানেজ করে আরাকানকে বার্মার অন্তর্ভুক্ত করতে সামর্থ্য হয়। এরপর থেকে আরাকান রাজ্যটি বার্মার অন্তর্ভুক্ত হয়ে যায়। আরাকানকে বার্মার অন্তর্ভুক্ত করা হলেও পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হতে যাওয়ার প্রতিশোধ হিসাবে আরাকানের মুসলমানদের নাগরিকত্ব বাতিল করে অং সান। নাগরিকত্ব না থাকায় গেল 8 দশক ধরে খাদ্য, শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয় রোহিঙ্গা মুসলমানদেরকে। 10ম শ্রেণীর পর স্কুলে যেতে না দেয়া, এমনকি জরুরি টিকা থেকেও বঞ্চিত আরাকানের রোহিঙ্গা মুসলমানেরা। অন্যদিকে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মগদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শক্তিশালী করে তোলা হয়। সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা যেন বিদ্রোহ করতে না পারে, সে কারণে মগদেরকে প্রশাসনিক এমনকি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীতে ব্যাপকভাবে পদায়ন শুরু করে মিয়ানমারের রাজ্য সরকার, যার মূল উদ্দেশ্যই ছিল রোহিঙ্গা মুসলমানদেরকে দমিয়ে রাখা। মগরা যতই শক্তিশালী হয়েছে ততই মুসলমানদের উপর নির্যাতন বাড়তে থেকেছে। যখন যার ইচ্ছে হয়েছে মুসলমানদের বাড়িঘরে লুটপাট, মুসলিম নারীদের ধর্ষণ কিংবা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যার জন্য কারো কাছে মগদের কোনো জবাবদিহিতা করতে হয়নি। আমরা কথায় কথায় মগের মূল্যক বলতে নৈরাজ্যের যে জনপদকে বুঝিয়ে থাকি, এটাই সেই মগের মূল্যক। দিন যত বেড়েছে মগের মূল্যকে মগেদের অত্যাচার ততই বাড়তে থেকেছে। রোহিঙ্গাদেরকে যেহেতু নাগরিকত্ব দেওয়া হয়নি, সে কারণেই মগেরা চিন্তা করলো মুসলমানদেরকে আরাকান থেকে বের করে দিতে পারলে পুরো ভূখণ্ড তাদের দখলে চলে যাবে। এই চিন্তা থেকে শুরু হয় মুসলিম জনগোষ্ঠীর উপর পৈশাচিক নির্যাতন। পৃথিবীর মানুষ যার চূড়ান্ত রূপ দেখেছে 2009 থেকে 2024 সাল পর্যন্ত। মানুষকে হত্যা, ধর্ষণ, নির্যাতনের ভয়ঙ্কর চিত্র মোবাইলে ধারণ করে তা ছড়িয়ে দেওয়া হতো সোশ্যাল মিডিয়াতে,
যার মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক সৃষ্টি করা। নৃশংস সেই হত্যাযজ্ঞের শিকার হয়ে জীবন বাঁচাতে রোহিঙ্গারা নাফ নদী পার হয়ে বাংলাদেশে পাড়ি জমায়। একে একে সেই সংখ্যা দাঁড়ায় 10 লাখে। আপনারা যারা ব্রেকিং নিউজ অথবা বিভিন্ন তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 2009 সাল থেকে শুরু হওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সবশেষ দলটি বাংলাদেশ সীমান্তে এসেছিল 5 আগস্ট, যাদেরকে সীমান্তের ওপারে নৃশংসভাবে ড্রোন হামলায় হত্যা করা হয়। 2009 কেন শুরু আর 2024 সালের 5 আগস্ট কেন শেষ, সেই হিসেব মিলাতে পারলেই রোহিঙ্গা মুসলমানদেরকে হত্যার সাথে মিয়ানমারের সাথে আরও কারা জড়িত সেটার সঠিক সন্ধান পাওয়া যাবে। রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছিল 1978 সালে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকাকালীন হঠাৎ করেই মিয়ানমার সেনাবাহিনী আরাকানে একটি অপারেশন পরিচালনা করে, যার নাম দেওয়া হয় অপারেশন ড্রাগন। সেনাবাহিনী সেই অপারেশনে প্রায় 5 লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমান মিয়ানমার থেকে জীবন বাঁচাতে বাংলাদেশে চলে এসেছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাৎক্ষণিক মিয়ানমার প্রেসিডেন্টকে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার দাবি জানান। উত্তরে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক দাবি করে তাদেরকে ফেরত নিতে অস্বীকৃতি জানালে জিয়াউর রহমান হুমকি দিয়ে মিয়ানমার সরকারকে বলেছিলেন অনতিবিলম্বে রোহিঙ্গাদের ফেরত না নিলে মিয়ানমার থেকে আসার সকল রোহিঙ্গা মুসলমানদেরকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্রসহ আবারও মিয়ানমারে পাঠানো হবে। তারপর তারাই সিদ্ধান্ত নেবে রোহিঙ্গারা আরাকানে থাকবে নাকি বাংলাদেশে। বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্তের পর সীমান্তে উত্তেজনা দেখা দেয়। মিয়ানমার এবং বাংলাদেশ দুই পক্ষ থেকে সীমান্তে সেনা মোতায়েন করলে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। মিয়ানমার বাংলাদেশ সীমান্ত থেকে আমাদের সেনাবাহিনী সরিয়ে নেওয়ার দাবি করলেও বাংলাদেশ তা মানেনি। বাংলাদেশের পক্ষ থেকে অনড় অবস্থানে থাকলে মিয়ানমার সরকার যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মাধ্যমে সেনা সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশকে প্রস্তাব দেয়। পশ্চিমা দুই শক্তিশালী রাষ্ট্রের মধ্যস্থতায় রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেওয়ার শর্তে সীমান্ত থেকে সেনা ফিরিয়ে আনতে রাজি হয় বাংলাদেশ সরকার। তারপরই জিয়াউর রহমানের বলিষ্ঠ সেই ভূমিকায় রোহিঙ্গারা আবারও আরাকানে ফিরে যেতে সমর্থ হয়। 1992 সালে রোহিঙ্গাদের আবারও বাংলাদেশে পাঠানোর লক্ষ্যে মিয়ানমার সেনাবাহিনী টেকনাফ বিডিআর ক্যাম্পে হামলা করে। এতে একজন বিডিআর সদস্য নিহত হলেও আতর্কিত সেই হামলার সাথে সাথে বিডিআর পাল্টা হামলা চালালে 12 জন মিয়ানমারের সেনা নিহত হয়। সেই হামলার পর মিয়ানমার সেনাবাহিনীর লাশ রেখেই পালিয়ে গিয়েছিল। বিডিআর তাদের লাশ বাংলাদেশে নিয়ে এসেছিল। এখানেই শেষ নয়, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে মিয়ানমার সীমান্তে 82,000 সেনা সমাবেশ ও ভারী অস্ত্র মোতায়েন করে বাংলাদেশ সেনাবাহিনী, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো দেশের সীমান্তে সর্বোচ্চ সংখ্যক সেনা মোতায়েনের ঘটনা। পাল্টা জবাবে মিয়ানমার 1 লাখ সেনা মোতায়েন করে, কিন্তু একই সময়ে মিয়ানমারের কাচিনদের সাথে ভয়ানক যুদ্ধ বেঁধে যায় তাদের সেনাবাহিনীর। ফলে প্রচণ্ড চাপে পড়ে মিয়ানমার। তারা দূত মারফত সীমান্ত থেকে বাংলাদেশকে সেনাবাহিনী সরাতে অনুরোধ করে, কিন্তু বাংলাদেশ তাদের কথায় কোনো পাত্তাই দেয়নি। একদিকে নিজ দেশে কোচিন বিদ্রোহীদের ভয়ানক হামলা, অন্যদিকে বাংলাদেশ সীমান্ত থেকে সেনা না সরাতে পারা, উভয় সংকটে পড়ে মিয়ানমার। সবশেষ চীন সফরে যায় মিয়ানমার প্রেসিডেন্ট। চীনা প্রেসিডেন্টকে অনুরোধ করেন যে বাংলাদেশ যেন তাদের বিশাল বাহিনী ও ভারী অস্ত্র সরিয়ে নেয়। মিয়ানমারের শঙ্কা ছিল বাংলাদেশ যে কোনো সময় আরাকান দখল করে নিতে পারে, যে কারণে চীন সরকারের অব্যাহত অনুরোধের কারণে প্রায় 93 দিন পর মিয়ানমার সীমান্ত থেকে সেনা সরিয়ে আনে খালেদা জিয়ার সরকার। 1978 কিংবা 1992 সালের পর দীর্ঘ সময় মিয়ানমার রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর সাহস দেখায়নি, কিন্তু 2016 সালে আবারও সেই চেষ্টা চালিয়ে সফল হয় মিয়ানমার সরকার। প্রায় 10 লাখ রোহিঙ্গাদের বাংলাদেশে আসতে বাধ্য করে তাদের সন্ত্রাসী বাহিনীগুলো। রোহিঙ্গাদের মূল দলটি 2016 থেকে 17 সালের মধ্যে আসলেও এর শুরুটা হয়েছিল 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের 1 মাস পর প্রতিষ্ঠা করা হয় ইউনাইটেড লিগ অফ আরাকানের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি, যারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী মগ জাতির সশস্ত্র জঙ্গি গোষ্ঠী। তাদের উদ্দেশ্য ছিল মুসলিম রোহিঙ্গাদের আরাকান রাজ্য থেকে চিরতরে উৎখাত করা, কারণ আরাকান আর্মির জন্য স্বাধীন আরাকান রাজ্য প্রতিষ্ঠার বাধা ছিল দুটি, একটি বার্মিজ সরকার, আরেকটি আরাকানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী রোহিঙ্গারা। রোহিঙ্গাদের প্রশ্নে আরাকান আর্মি এবং কেন্দ্রীয় সরকারের অবস্থান ছিল অভিন্ন, যে কারণে রোহিঙ্গা নিধনে আরাকান আর্মিকে অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করতে থাকে বার্মিজ সরকার। প্রিয় দর্শক, বাকি ভিডিও দেখার আগে বলে নিচ্ছি, আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দিন। মুসলিম নিধনে এই দুই পক্ষের সাথে নতুন করে যুক্ত হয় ভারত। মূলত 2009 সালের এপ্রিলে ভারতের সহযোগিতায় আরাকান আর্মি শক্তিশালীভাবে আত্মপ্রকাশের সুযোগ পায়। ভারত কেন আরাকান আর্মির সাথে যুক্ত হলো সেটা জানা অত্যন্ত জরুরি। বাংলাদেশের সাথে ভারত ছাড়া আমাদের একমাত্র স্থল সীমান্ত রয়েছে মিয়ানমারের। বাংলাদেশ সীমান্তের ওপারে যদি মুসলমানেরা থাকে তাহলে বাংলাদেশের জন্য এটা বাড়তি সুবিধা, যে কারণে ভারত চেয়েছে সীমান্তের ওপারে এমন একটি পক্ষ থাকুক যাদের বাংলাদেশের সাথে বৈরী একটা সম্পর্ক থাকবে। যে কারণে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সীমান্তে বিডিআরের মেরুদণ্ড ভেঙে দেওয়ার পর শক্তিশালী করা হয় আরাকান আর্মিকে। আরাকান আর্মি মিয়ানমারের জঙ্গি সংগঠন হলেও তারা ভারতের অস্ত্র, অর্থ এবং প্রশিক্ষণ পেয়ে থাকে। ভারতের উদ্দেশ্য মিয়ানমার এবং ভারতের মাঝে তাদের পছন্দের একটা রাজ্য থাকুক যেখানে দুই দেশকে অস্থির রাখা যাবে। যে কারণে মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করলেও ভারতের সাথে আরাকান আর্মির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।
ভারতীয় সহায়তায় 2009 সালে আরাকান আর্মির প্রতিষ্ঠা লাভের পর রোহিঙ্গাদের উপর পৈশাচিক নির্যাতনের শুরুটা হয় 2012 সালে। আগের ধারাবাহিকতায় রোহিঙ্গা মুসলমানদের সাথে সুকৌশলে দাঙ্গা বাঁধানো হয়, চলে নির্বিচারে হত্যাযজ্ঞ। আগের মতোই রোহিঙ্গারা জীবন বাঁচাতে ছুটে আসে নাফ নদীর তীরে, কিন্তু এবারের চিত্র ভিন্ন। বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমার সরকারকে চাপ না দিয়ে উল্টো আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন এমপি মন্ত্রী সংসদে দাঁড়িয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে বিষোদগার শুরু করেন। It is up to their government. So you should put pressure, or you should talk to the Myanmar government, not to Bangladesh. It is not the Bangladesh people's responsibility, right? আওয়ামী লীগের রোহিঙ্গা বিদ্বেষী এরকম বক্তব্যের পর আশ্রয়প্রার্থী রোহিঙ্গাদের নৌকাগুলোকে আবারও মৃত্যুর মুখে ঠেলে দেয় বাংলাদেশ সরকার। এভাবেই 4 বছর ধরে চলেছে রোহিঙ্গা নিধন। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমার সরকারের নিকট কোনো প্রতিবাদ জানানো হয়নি। মিয়ানমার সরকার বুঝে যায় ওপারের দেশটিতে এখন আর জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার মতো সরকার নেই, অতএব এটাই তাদের জন্য আদর্শ সময়। 2012 সাল থেকে রোহিঙ্গাদের উপর নির্যাতন শুরু করে 2016 পর্যন্ত গণহত্যার চূড়ান্ত রূপ দেওয়া হয়। রোহিঙ্গা মুসলমানদের উপর এতটা নগ্নভাবে পাশবিক নির্যাতন চালানো হয় যে প্রায় 10 লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আসতে বাধ্য হয়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মোনাজাত করি, আজিয়া ইউনিট দিয়ে আই বিয়াগুনি মিলি সাম্যর ঈদ যেন ওনারা নিজত বাড়ির দিকে ঈদ করিতে পারেন। তবে আপাত দৃষ্টিতে শেখ হাসিনা সরকার রোহিঙ্গাদের বাঁচাতে জায়গা দিয়েছে বলে প্রচার করা হলেও 5 বছর রোহিঙ্গাদের সন্ত্রাসী বলে মৃত্যুর মুখে ঠেলে দেয়া শেখ হাসিনা তাদেরকে জায়গা দেওয়ার মূল কারণ ছিল নোবেল পুরস্কার। যে কারণে মিয়ানমার সরকারের প্রতি এমন কোনো চাপ তৈরি করা হয়নি যার জন্য মিয়ানমার সরকার রোহিঙ্গাদেরকে ফেরত নিতে বাধ্য হবে। ফলশ্রুতিতে রোহিঙ্গাদের স্থায়ী আবাসস্থল হিসেবে প্রুফ নেয় বাংলাদেশ। এটা আমার ছোট বোন রেহানা ওরই কথা। তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবো না? আর আমরা কেন পারবো না? তখন আমরা একবেলা খাবো, একবেলা খাবার তাদের দেব। অথচ 2012 সালেই যদি বাংলাদেশ সরকার শক্তভাবে মুসলিম হত্যার প্রতিবাদ করত, তাহলে আগের মতো মিয়ানমার সরকার পিছু হাঁটতে বাধ্য হতো। সেই সাথে রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের সম্মান এবং জীবন দুটোই বেঁচে যেত। কিন্তু তা করা হয়নি। এমনকি 10 লাখ রোহিঙ্গাদের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও কার্যকরভাবে তাদেরকে ঘরে ফেরানোর কোনো ব্যবস্থা নেয়নি শেখ হাসিনার সরকার। বাংলাদেশ সরকার চাইলে রোহিঙ্গাদের অস্ত্র এবং ট্রেনিং দিয়ে আরাকানে পাঠিয়ে পুরো অঞ্চলটি মুসলমানদের দখলে নিতে পারত, কিন্তু সেটা করেনি, কারণ ভারত সেটা চায়নি। এভাবে ভারতের পরামর্শে চলে পুরো পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। বস্তুত পার্বত্য চট্টগ্রামের উপর এখন বাংলাদেশের কোনো নিয়ন্ত্রণ নেই। কিছুটা জেএসএস, কিছুটা ইউপিডিএফ, আর বাকিটা আরাকানের দখলে যাবার পথে। অনেকে বলে থাকেন ইউনূস সরকার কিছুটা ভারতের বিরুদ্ধে দাঁড়ালেও রোহিঙ্গাদের পক্ষে কাজ না করে বরং আরাকান আর্মির পক্ষেই কাজ করেছে তার সরকার। 1996 সালে ক্ষমতায় আসার পরপর যে শান্তি চুক্তি করা হয়েছিল তার পুরোটার প্রেসক্রিপশন ছিল ভারতের সেই পরিকল্পনাতেই চলেছে গেল 30 বছর। অজ্ঞাত কারণে মাঝে 5 বছর সময় পেলেও বিএনপি জোট সরকার সেনাবাহিনীর যেসব ক্যাম্পগুলো সরিয়ে আনা হয়েছিল সেগুলো আবারও প্রতিস্থাপন করেনি। মূলত 1996 সালের পর থেকে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে ভারতের ইচ্ছে মতোই তাদের কার্যক্রম পরিচালনা করছে। আরাকান আর্মির ক্ষেত্রেও তাদের নীতি ব্যতিক্রম হয়নি। ভারত চায় মিয়ানমার সীমান্তেও বাংলাদেশ চাপে থাকুক, যাতে বাংলাদেশের কোনো ক্রান্তিকালে মিয়ানমারের কোনো সীমান্তকে সুবিধাজনক আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা না যায়। বাংলাদেশের সাথে মিয়ানমারের 271 কিলোমিটার সীমানা রয়েছে। ভারত জানে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ওপারে যদি মুসলিম জনগোষ্ঠী সামরিকভাবে শক্তিশালী হয় তবে তা বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে। যে কারণে ভারতের পরামর্শে বাংলাদেশ সেনাবাহিনী কখনোই মিয়ানমার সরকার কিংবা আরাকান আর্মির সাথে কোনো প্রকার শক্তি প্রদর্শন করেনি। ভারতকে খুশি করতে বাংলাদেশের কূটনীতি এবং সমন্বীতি এতটাই ইসলাম বিরোধী এবং বাংলাদেশ বিরোধী ছিল যে রোহিঙ্গা মুসলমানদের শায়েস্তা করতে বাংলাদেশের সীমান্তে নিযুক্ত গোয়েন্দা সংস্থাগুলো আরাকান আর্মিকে সব ধরনের সহায়তা করেছে, যা 2025 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অব্যাহত ছিল। হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে থাকা ভারতীয় সেই বলয় কিছুটা নীরব থাকলেও বর্তমান সেনাবাহিনীকেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না, কারণ শেখ হাসিনা নিয়োগ করে যাওয়া সেনাবাহিনীর সেই কর্মকর্তারা বেশিরভাগ এখনও তাদের আগের কর্মস্থলেই দায়িত্ব পালন করে যাচ্ছে। আরাকান আর্মির মূল এজেন্ডা শুধু আরাকান নয়, মূল এজেন্ডা বাংলাদেশের বিশাল অংশকে যুক্ত করে গ্রেটার আরাকান প্রতিষ্ঠা করা, যা তারা এরই মধ্যে তাদের সংবিধানে সংযুক্ত করেছে। খুব সম্প্রতি আরাকান আর্মি সমর্থিত বৌদ্ধ ভিক্ষু ভেন ও কুন্ডালা আরাকান রাজ্যের একটি কল্পিত ম্যাপ তার ভেরিফাইড সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে, যেখানে দাবি করা হয়েছে এটা 1784 সালের আরাকান রাজ্যের মূল ম্যাপ। বর্তমান আরাকানের জেলা 18টি হলেও তাদের পরিকল্পিত নতুন ভূখণ্ডের জেলা 28টি। এখন প্রশ্ন হলো তাহলে বাকি 10টি জেলা কোথা থেকে এলো? ভয়ঙ্কর তথ্য হচ্ছে আরাকান আর্মির কল্পিত মানচিত্রে পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে ফেনী পর্যন্ত বাংলাদেশের 10টি জেলাকে তারা তাদের আরাকান রাজ্যে সংযুক্ত করেছে। আরাকান আর্মিপন্থী সন্ত্রাসী বৌদ্ধ ভিক্ষু ভারতীয় গণমাধ্যম তার ডিপ্লোম্যাটকে দেয়া আরাকান আর্মির চিফের একটি সাক্ষাৎকার শেয়ার করেছেন, যেখানে আরাকানকে খুব ক্ষুদ্র ভূমি উল্লেখ করে একে প্রসারণের দিকে ইঙ্গিত করেছে আরাকান সন্ত্রাসীদের এই প্রধান। আরাকানের কালাদান প্রজেক্টে ভারতের সাথে আরাকান আর্মির সম্পৃক্ততার বিষয়টিও আরাকান আর্মির চিফ এবং ভেনু কুন্ডালা নিজেই স্বীকার করেছেন।
হাসিনা আমলে খুব গোপনীয়তার সাথে ফেনী সীমান্তে অখ্যাত একটি জায়গায় ছোট একটি ব্রিজ উদ্বোধন করতে দিল্লি থেকে উড়ে এসেছিল খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাত দৃষ্টিতে আমাদের কাছে ওই ব্রিজটি ছোট প্রকল্প মনে হলেও ভারতের জন্য এটা এক গুরুত্বপূর্ণ প্রকল্প, কারণ বাংলাদেশের এই চিকেন নেক আলাদা করতে আরাকান আর্মির ভারতীয় সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। সে কারণে ভারত সরকার গুরুত্বপূর্ণ এই ব্রিজটি উদ্বোধন করতে তাদের প্রধানমন্ত্রীকে ডেকে আনে। একদিকে আরাকান আর্মিকে উস্কে দেওয়ার পাশাপাশি সুযোগ মতো বাংলাদেশের চিকেন নেক ব্লক করে ফেনী থেকে পুরো পার্বত্য এলাকা আলাদা করে দেওয়ার সব পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছিল ভারত সরকার। হাসিনার সহযোগিতায় ভারতের পরিকল্পনা কি ছিল এরই মধ্যে তা পরিষ্কার হয়ে উঠেছে। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে খাগড়াছড়ি থেকে মাত্র 24 মাইল এবং ফেনী থেকে মাত্র 96 মাইল দূরে মিজোরামের লেংপুই বিমানবন্দরকে ভারত এখন পুলিশ স্কেল এয়ারফোর্স পেজে আপগ্রেড করেছে। 26m×31m আকারের শেড এবং নতুন ট্যাক্সিওয়ে দেখে এটা স্পষ্ট যে ভারত সেখানে SU-30 সহ সকল আধুনিক যুদ্ধ বিমান পরিচালনার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। তো দর্শক, আমরা এখানে দেখেছি যে মিয়ানমারের আরাকান আর্মির সাথে ভারত মিলে বাংলাদেশের রংপুর এবং চট্টগ্রাম দখল করার জন্য গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। এই ভিডিওতে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা ইতিমধ্যে দেখেছি, আপনারাও দেখেছেন। তো ভারতের যেই ইদানিং ভারতের মধ্যে যেই বাংলাদেশ নিয়ে যেই উত্তেজনা বা ভারতের নিয়ে টেনশন তাদের মধ্যে, এটা আসলে কেন হচ্ছে সেটা কিন্তু নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। বিশেষ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে কিন্তু ভারত বাংলাদেশের সাথে ভালো একটি সম্পর্ক করে উঠতে পারছে না, কোনোভাবেই তারা এটা মেনে নিতে পারছে না। যেই কারণে ভারত বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকমভাবে বাংলাদেশে একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে চায়। তো ভারত এবং বাংলাদেশের যেই সুসম্পর্ক ছিল শেখ হাসিনার আমলে, সেটা আসলে আদৌ কি সুসম্পর্ক ছিল কি না সেটা নিয়ে নানান প্রশ্ন। আসলে বিশ্বের মধ্যে যদি আমি একটু বলতে চাই, বিশ্বের মধ্যে কোনো প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্ব হয়ে আছে বলে আমার মনে হয় না। যাদের সাথে বর্ডার একত্রিত সাথে আছে তাদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ বা বন্ধুত্ব মিলেমিশে থাকা যায়, এরকম বিশ্বের ভিতর কোথাও আছে কিনা সেটা মনে হয় না। তো দর্শক, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এতক্ষণ এই ভিডিওটি দেখছিলেন, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনার মন্তব্য সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছিলেন সেটাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমি এখানে ছোট্ট করে জনাব ইলিয়াস হোসেন ভাইকে ধন্যবাদ জানাই। তিনি আসলে এই যে খবরগুলো কিন্তু আমরা বিভিন্ন টিভি চ্যানেলে বেশি একটা দেখি না, যার কারণে কিন্তু আমরা বুঝতে পারি না যে ভারত এবং বাংলাদেশের যেই সম্পর্কটা বা বিস্তারিত আলোচনা নিয়ে কিন্তু তিনি জনাব ইলিয়াস হোসেন ভাই চমৎকার একটি ভিডিও তৈরি করেছেন, সেখান থেকে আমরা বুঝতে পারি। ইলিয়াস হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও তিনি তৈরি করে আমাদেরকে প্রচার করার জন্য আর জানার জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।